যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে সমঝোতার খুব কাছে যুক্তরাষ্ট্র ও ইরান। পারমাণবিক অস্ত্র নিয়ে নেতানিয়াহুর হুঁশিয়ারি। এক বছরে দুইবার ইরানকে যুদ্ধে ঠেলে দিল যুক্তরাষ্ট্র ইসরায়েল। এখনো কাটেনি গত বছরের 12 দিনের যুদ্ধের রেশ। একাই লড়ছে ইরান। এবং সমুদ্রের সামরিক সক্ষমতা বাড়াতে চীন থেকে অত্যাধুনিক সাবমেরিন কিনল পাকিস্তান। আরব সাগরে আরও বাড়বে ইসলামাবাদের নজরদারি। স্বাগত স্টার ওয়ার্ল্ডের সাথে আছি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে সমঝোতার খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র ও ইরান, এমনটা দুপক্ষ থেকে বলা হলেও বিপরীতমুখী বক্তব্য পাওয়া যাচ্ছে দুদেশের পক্ষ থেকেই। এরই মধ্যে প্রকাশ্যে আসা ইরানের 14 দফা সংবলিত সমঝোতা স্মারককে ভুয়া বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ইরান বলছে এই 14 দফার ভিত্তিতেই চুক্তি হতে পারে ভার্চুয়ালি। এরপর শুরু হবে 60 দিনের আলোচনা। এদিকে মধ্যস্থতাকারী পাকিস্তান বলছে এর আগে শান্তির এত কাছাকাছি কখনোই পৌঁছেনি যুক্তরাষ্ট্র ও ইরান। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর তেহরানের প্রতিরোধে জটিল হয়ে ওঠে গোটা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। যুদ্ধ থামাতে সরাসরি কিংবা পর্দার আড়ালে চলতে থাকে কূটনৈতিক তৎপরতা। পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতার দীর্ঘ পথ পাড়ি দেয়া ওয়াশিংটন ও তেহরান দুপক্ষ থেকেই জানানো হয় চুক্তিতে পৌঁছাতে সমঝোতার খুব কাছাকাছি তারা। হোয়াইট হাউসে ট্রাম্প জানান যুদ্ধ এরই মধ্যে শেষ করেছে যুক্তরাষ্ট্র। সোমবারের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেয়া হতে পারে। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন চুক্তিটি চূড়ান্ত হলে দুই দেশের নেতারা নিজ নিজ দেশে অবস্থান করে ডিজিটাল পদ্ধতিতে স্বাক্ষর করবেন। আমরা এমন একটি প্রক্রিয়া শুরু করেছি যা এখন একদম শেষ পর্যায়ে চলে এসেছে। এর ফলাফল হলো একটি 14 দফার সমঝোতা স্মারক। তবে এটি এখনো স্বাক্ষরিত হয়নি এবং শেষ মুহূর্ত পর্যন্ত অনেক কিছুই পরিবর্তিত হতে পারে। এটি সম্পন্ন হয়ে গেলে আমি নিজেই দেশের জনগণের সামনে প্রতিটি পয়েন্ট বিস্তারিতভাবে তুলে ধরব। তবে এই শান্তি আলোচনার মাঝেই তেহরানের সুর বেশ কঠোর। আব্বাস আরাকচি আরও জানিয়েছেন তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের 1 গ্রামও দেশের বাইরে যাবে না, দেশের ভেতরেই এর মাত্রা কমানো হবে। এটি ছাড়া কোনো চুক্তি হবে না। চুক্তি স্বাক্ষরের পর পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়ে 60 দিনের দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হবে। তবে চুক্তির এই অগ্রগতি বাতিলের চক্রান্ত হচ্ছে এমনটা মনে করছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। পাকিস্তানের নিরলস মধ্যস্থতায় যখন সফল হওয়ার ধারপ্রান্তে তখনই শান্তি প্রক্রিয়াকে নিঃসাত করতে একটি সুপরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। তবে সব ষড়যন্ত্র ছাপিয়ে আমরা নিশ্চিত করছি চূড়ান্ত ও সর্বসম্মত শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে। পরবর্তী ধাপগুলো বাস্তবায়নে পাকিস্তান এখন কাজ করছে। আমি বিশ্বাস করি এর আগে কখনো শান্তি আমাদের হাতে এত নাগালে আসেনি। এর আগে ফাঁস হওয়া যুদ্ধবিরতির শর্তকে ভুয়া বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির শর্তকে ভুয়া খবর বলে প্রত্যাখ্যান করেছেন তিনি। নূর মোহাম্মদ, স্টার নিউজ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে প্রস্তাবিত একটি খসড়া চুক্তির গোপনীয় শর্ত প্রকাশ করছে সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়া। প্রতিবেদনে বলা হয়েছে যে যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বাড়ানো এবং হরমুজ প্রণালী 30 দিনের মধ্যে খুলে দেয়া হবে। ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়া ও সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করার প্রস্তাব রাখা হয়েছে খসড়া চুক্তিতে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতিতে এ যেন নাটকীয় মোড়। ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে ট্রাম্পের এই আকস্মিক ঘোষণার পরেও অনিশ্চয়তা পুরোপুরো কাটেনি। ওয়াশিংটনের সঙ্গে এখনও কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছায়নি তেহরান। ওয়াশিংটন ও তেহরানের এই কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে খসড়া চুক্তির গোপনীয় শর্ত প্রকাশ করেছে সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়া। পোস্টে খসড়া চুক্তির মূল 4টি শর্ত তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় তৈরি হওয়া এই খসড়া চুক্তিতে দুই দেশের মধ্যকার শত্রুতা ও সামরিক সংঘাত স্থায়ীভাবে অবসানের রূপরেখা দেয়া হয়েছে। এতে রয়েছে, বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বাড়ানো হতে পারে। একই সঙ্গে পারমাণবিক ইস্যুতে বিস্তৃত আলোচনার জন্য নতুন একটি কাঠামো চালুর প্রস্তাব রয়েছে। এছাড়া হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়েও আলোচনা হয়েছে। প্রস্তাবনায় বলা হয়েছে, কোনো অতিরিক্ত ট্রানজিট ফি ছাড়াই প্রণালীটি উন্মুক্ত রাখা হবে এবং 1 মাসের মধ্যে যুদ্ধপূর্ব সময়ের নৌ চলাচল পরিস্থিতি পুনর্স্থাপনের চেষ্টা করা হবে। বিনিময়ে ইরান পারমাণবিক অস্ত্র উন্নয়ন না করার অঙ্গীকার করবে এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তবে দেশটির পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত ভবিষ্যতে একটি আলাদা ও বিস্তারিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে। আল আরাবিয়া জানিয়েছে, ইরানের প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতির ভিত্তিতে ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিলের সুযোগ দেওয়া হতে পারে। এর মধ্যে সীমিত আকারে তেল রপ্তানির অনুমতিও অন্তর্ভুক্ত থাকতে পারে। এই চুক্তি সফল হলে তা শুধু যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কেই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও বৈশ্বিক জ্বালানি বাজারে একটি ঐতিহাসিক মোড় ঘুরিয়ে দিতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, এটি এখনও একটি প্রাথমিক সমঝোতার খসড়া। ইরান ইতোমধ্যেই জানিয়েছে, চূড়ান্ত অনুমোদনের আগে তারা আরও পর্যালোচনা করবে। ফলে এই চুক্তি স্বাক্ষরিত হলেও তা বাস্তবে কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। কাজী শাহরিন, স্টার নিউজ। গত বছরের যে সময়ে যুদ্ধ করছিল ইরান, এবছরের একই সময়ে ফের যুদ্ধরত দেশটি। গত বছরের জুনে 12 দিনের যুদ্ধে আগে হামলা চালিয়েছিল ইসরায়েল, এবারও তাই। সেই যুদ্ধের 1 বছর পূর্ণ হলো আজ। 2025 সালের 13 থেকে 24 জুন পর্যন্ত চলা নজিরবিহীন যুদ্ধের এক পর্যায়ে প্রায় 150 অত্যাধুনিক বিমান বহর নিয়ে ইরানে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। পরে যুদ্ধবিরতি এলেও সেই রেশ এখনও রয়ে গেছে, দমে যায়নি ইরানও। 2025 সালের 13 জুন একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে ইরান। ইসরায়েলের আকস্মিক বিমান হামলায় ভেঙে পড়ে তেহরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো। গুঁড়িয়ে দেয়া হয় ইরানের একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনা। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের সূচনা লগ্নে হামলার তীব্রতা এত বেশি ছিল যে কিছু বুঝে ওঠার আগেই মারা পড়তে থাকেন ইরানের শীর্ষ সেনা কর্মকর্তারা। মোসাদের গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে নিখুঁত নিশানায় নিহত হন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা, ইসলামিক বিপ্লবী গার্ড আইআরজিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। টার্গেট কিলিংয়ের শিকার হন বিজ্ঞানীরা। প্রাণ যায় কমপক্ষে 10 জন শীর্ষ পরমাণু বিজ্ঞানীর। ইসরায়েলের এই আগ্রাসনের জবাবে নজিরবিহীন প্রতিরোধ গড়ে তোলে ইরান। শুরু করে অপারেশন ট্রু প্রমিস 3। প্রথমবারের মতো নিজেদের ইতিহাসে অন্যতম বড় সামরিক শক্তি প্রদর্শন করে ইরানের সামরিক বাহিনী। ইসরায়েলের উপর একযোগে 550টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ইসরায়েল ভূখণ্ডে হামলা পড়ে 1000-এর বেশি আত্মঘাতী ড্রোন। প্রথমবারের মতো বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়ে ইসরায়েল। ইরানের উপর্যুপরি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল তখন বেশ বিপাকে। সেই সময় সরাসরি যুদ্ধের ময়দানে হাজির হয় মিত্র যুক্তরাষ্ট্র। যুদ্ধের 10তম দিনে 22 জুন মার্কিন বাহিনী সরাসরি যুদ্ধে জড়ায়। অপারেশন মিডনাইট হ্যামারের প্রাথমিক লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা হ্রাস করা। একই সাথে পারমাণবিক স্থাপনা ধ্বংসের চেষ্টা চলে। যুক্তরাষ্ট্র থেকে উড়িয়ে আনা হয় B-2 স্টেলথ বোমারু বিমান। নাতানস, ইস্পাহান এবং ফার্ডো, ইরানের এই 3টি প্রধান পারমাণবিক স্থাপনায় ফেলা হয় বাংকার বাস্টার বোমা। মার্কিন বাহিনীর ওপরও প্রতিশোধমূলক আক্রমণের দুঃসাহস দেখায় ইরান। কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। অবশেষে 24 জুন ওয়াশিংটনের তীব্র কূটনৈতিক চাপে ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়। ইসরায়েলের মধ্যকার সেই রক্তক্ষয়ী 12 দিনের যুদ্ধ আন্তর্জাতিক অঙ্গনে তীব্র মেরুকরণ তৈরি করে।
জাতিসংঘসহ বিশ্বের বেশিরভাগ মুসলিম ও আরব রাষ্ট্র ইসরায়েলি হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানায়। ইতিহাসের সেই 12 দিনের যুদ্ধ মধ্যপ্রাচ্যে কোনো স্থায়ী শান্তি ফেরাতে পারেনি। তার প্রমাণ মেলে এর ঠিক 9 মাস পর 2026 সালের 28শে ফেব্রুয়ারি যখন মার্কিন ইসরায়েল জোট আবারও ইরানের উপর নতুন করে সামরিক অভিযান শুরু করে, যা 100 দিনের বেশি সময় ধরে চলমান রয়েছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে সমঝোতার কাছাকাছি থাকলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে জায়নবাদী এই নেতা বলেন, যতদিন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকবেন ততদিন ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার পূর্ণ ঐকমত্য রয়েছে বলেও জানান তিনি। যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য চুক্তির প্রতিক্রিয়ার বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বলেন, ভবিষ্যতে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকাতে ইসরায়েলকে স্বাধীনভাবে পদক্ষেপ নেওয়ার সক্ষমতা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে তিনি এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রতিরক্ষা বাহিনীকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। টাইমস অফ ইসরায়েল বলছে, কাটসের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে সামরিক হামলার পথ এখনও খোলা রাখছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে যে সম্ভাব্য সমঝোতা স্মারককে ইসরায়েল সরাসরি পক্ষ নয়, তবে চূড়ান্ত চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার উপর কঠোর সীমাবদ্ধতা আরোপে ট্রাম্পের প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছে তেল আবিব। যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি চুক্তির সমঝোতায় পৌঁছানোর কথা জানালেও উত্তাপ থামছে না মধ্যপ্রাচ্যে। মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে একাধিক একমুখী আক্রমণকারী ড্রোন হামলা চালিয়েছে ইরান। এক্সে দেওয়া এক পোস্টে শুক্রবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেনকম জানিয়েছে, মার্কিন বাহিনী সেগুলোকে ভূপাতিত করেছে। নৌ চলাচল স্বাভাবিক রয়েছে, সেই সাথে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য করিডোরটি খোলা রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ড্রোন ভূপাতিত করার দাবি করলেও এ বিষয়ে কিছু বলেনি ইরান। গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপরই প্রণালী দিয়ে নৌ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। পূর্ণ নিয়ন্ত্রণ আরোপ করে ইরান। ইরানকে বিলিয়ন বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ছেড়ে দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যে তথ্য বেরিয়েছে তা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে আবুধাবি। শুক্রবার আনুষ্ঠানিক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছে। এর আগে বার্তা সংস্থা রয়টার্স তাদের এক বিশেষ প্রতিবেদনে দাবি করে, ইরানি হামলা বন্ধের শর্তে আবুধাবি তাদের কৌশল পরিবর্তন করেছে। সংশ্লিষ্ট 4টি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত ইরানকে $10 বিলিয়ন তহবিল ফেরত দিতে সম্মত হয়েছে, যার মধ্যে $3 বিলিয়ন ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে। তবে আন্তর্জাতিক গণমাধ্যমের এই দাবিকে প্রত্যাখ্যান করেছে আমিরাত সরকার। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলায় 3 জন ভারতীয় নাবিক নিহতের ঘটনায় মার্কিন দূতকে ফের তলব করেছে ভারত। শুক্রবার নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন উপরাষ্ট্রদূত জেসন মিক্সকে তলব করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। গত 3 দিনের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার মার্কিন শীর্ষ কূটনীতিককে তলব করল নয়াদিল্লি। এর আগে গত বুধবার মার্কিন নৌবাহিনীর হামলায় পালাউয়ের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কারে থাকা 3 জন ভারতীয় নাবিক নিহত হন। সেই ঘটনার পর প্রথমবার মার্কিন উপরাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল। এর ঠিক পরদিন বৃহস্পতিবার 20 ভারতীয় নাবিক থাকা আরও একটি জাহাজে মার্কিন সামরিক বাহিনী হামলা চালায়। তবে সৌভাগ্যবশত দ্বিতীয় এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতের পক্ষ থেকে কোনো মার্কিন কূটনীতিককে এভাবে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর ঘটনা বিরল। ইরানের সাথে শান্তি উদ্যোগ চলাকালে দক্ষিণ লেবাননে অব্যাহত আছে ইসরায়েলি হামলা। সিডন ও টায়ারে ব্যাপক হতাহতের খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষ জানায়, টুল শহরে 2 দফা বিমান হামলায় একটি আবাসিক ও বাণিজ্যিক ভবন ধ্বংস করা হয়েছে। এছাড়া নাবাতিয়েহ আল ফাউকা শহরে আরও বিমান হামলা হয়েছে। এদিকে লেবাননে গেল কয়েক সপ্তাহে 10 জনেরও বেশি হিজবুল্লাহ কমান্ডারকে
হত্যা করার দাবি করেছে ইসরায়েল। ইরানে হামলার প্রতিবাদে হিজবুল্লাহ ইসরায়েলে হামলার পর ২ মার্চ থেকে লেবাননে হামলা চালিয়ে আসছে দখলদাররা। এখন পর্যন্ত ৩,৭১১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১১,৫০০। বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখেরও বেশি মানুষ। ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস ইউকের একটি কারখানায় হামলা ও ১০ লাখ পাউন্ডের ক্ষয়ক্ষতির ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়েছে ৪ ফিলিস্তিনপন্থী কর্মীকে। তাদের বিভিন্ন মেয়াদ মিলিয়ে মোট ২০ বছরের বেশি কারাদণ্ড দিয়েছে ব্রিটেনের একটি আদালত। এই ঘটনায় সন্ত্রাসবাদের যোগসূত্র রয়েছে বলে দাবি করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা যুক্তরাজ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনস এর সদস্য ছিলেন। সংগঠনটি ২ বছর আগে দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের ব্রিস্টলে অবস্থিত এলবিট সিস্টেমস ইউকের একটি স্থাপনায় হামলা চালায়। আদালত অভিযুক্ত ৪ জনকে সম্পদের ক্ষতির দায়ে দোষী সাব্যস্ত করে। এছাড়া এক পুলিশ কর্মকর্তাকে হাতুড়ি দিয়ে আঘাত করার ঘটনায় গুরুতর শারীরিক জখমের অপরাধেও দোষী সাব্যস্ত করা হয় ১ জনকে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে যুক্তি দেন, ঘটনাটিকে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত অপরাধ হিসেবে বিবেচনা করা উচিত। এ অবস্থানের সমালোচনা করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সমর্থকেরা। চীন থেকে অত্যাধুনিক হাঙর শ্রেণীর সাবমেরিন যুক্ত হল পাকিস্তান নৌবাহিনীতে। আধুনিক যুদ্ধ প্রযুক্তি ও উন্নত স্টিলথ সক্ষমতায় সজ্জিত এই সাবমেরিনটি সমুদ্রের বুকে সামরিক শক্তি আরও সমৃদ্ধ করবে বলে মনে করছে পাকিস্তান। এর ফলে আরব সাগরে পাকিস্তানের নজরদারি, প্রতিরক্ষা ও কৌশলগত উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়বে। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি ও সমুদ্রসীমার নিয়ন্ত্রণ নিয়ে যখন উত্তেজনা বাড়ছে, ঠিক তখনই নিজেদের নৌবহরে প্রথম হাঙর শ্রেণীর সাবমেরিন যুক্ত করল পাকিস্তান। বৃহস্পতিবার চীন থেকে কেনা অত্যাধুনিক হাঙর শ্রেণীর এই সাবমেরিন এসে পৌঁছায় করাচি বন্দরে। করাচি নেভাল ডকইয়ার্ডে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সাবমেরিনটিকে স্বাগত জানায় পাকিস্তান নৌবাহিনী। এর আগে গত এপ্রিল মাসে চীনের সানিয়া শহরে পাকিস্তান নৌবাহিনী তাদের হাঙর শ্রেণীর সাবমেরিনটি আনুষ্ঠানিকভাবে নিজেদের বহরে যুক্ত করে। এ অনুষ্ঠানে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হাঙর নামের এই নতুন সাবমেরিনটিতে রয়েছে আধুনিক কমব্যাট সিস্টেম ও শক্তিশালী সেন্সর। এই প্রযুক্তির কারণে সাবমেরিনটি দীর্ঘ সময় পানির নিচে লুকিয়ে থেকে শত্রুর উপর নিখুঁত আঘাত হানতে সক্ষম। নতুন এই সাবমেরিনটির সংযোজন মূলত আরব সাগর এবং ভারত মহাসাগরে পাকিস্তানের সামুদ্রিক প্রতিরক্ষা ব্যবস্থা ও অর্থনৈতিক রুটগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। হাঙর শব্দটি বাংলা ভাষা থেকে এসেছে, যার অর্থ শার্ক। ১৯৭১ সালের আগে বাংলাদেশ পাকিস্তানের অংশ থাকাকালীন সময়ের নৌবাহিনীর ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে এই নাম ব্যবহার করা হয়েছে। পাকিস্তান বাহিনীর প্রথম হাঙর ছিল ফ্রান্সে নির্মিত ড্যাফনি শ্রেণীর একটি সাবমেরিন। পাকিস্তানের এই সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়টি স্বাভাবিকভাবেই এই অঞ্চলের অন্যান্য দেশের নৌশক্তির ওপরও প্রভাব ফেলছে। প্রতিবেশী ভারতের দিকে তাকালে দেখা যায় তাদের বহরে বর্তমানে ১৬ থেকে ১৮টি সক্রিয় সাবমেরিন রয়েছে। পাকিস্তানের মোট সাবমেরিনের সংখ্যা দাঁড়ালো ৯টিতে। এছাড়া বাংলাদেশে রয়েছে ২টি সাবমেরিন। পাকিস্তান তাদের নৌবাহিনীকে আধুনিকায়ন করতে চীনের উপর ব্যাপকভাবে নির্ভর করছে, যার বড় প্রমাণ হাঙর শ্রেণীর এই প্রজেক্ট। একে পাক চীন প্রতিরক্ষা সহযোগিতার একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবেই দেখা হচ্ছে। কাজী শাহরিন, স্টার নিউজ। এদিকে পাকিস্তান শাসিত কাশ্মীরে নির্বাচনকে কেন্দ্র করে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ পুলিশ সদস্য সহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা ও পুলিশ মোতায়েন করা হলেও প্রায় ১০,০০০ বিক্ষোভকারীর মিছিল আঞ্চলিক রাজধানী মুজাফফরাবাদের দিকে এগুতে থাকে। স্বাধীনতার এত বছর পর কাশ্মীরে পাকিস্তান অংশে সাধারণ মানুষের এমন বিক্ষোভ নিয়ে ঝুঁকির মুখে পড়েছে অঞ্চলটি। শরণার্থী আসন সংরক্ষণ নিয়ে রক্তক্ষয়ী সংঘাতে উত্তাল পাকিস্তান শাসিত কাশ্মীর। পুরো ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আগামী ২৭ জুলাইয়ের স্থানীয় বিধানসভা নির্বাচন। কয়েক দশক আগে পাকিস্তান সরকার একটি নিয়ম চালু করে, যার অধীনে ভারতের জম্মু কাশ্মীর থেকে বাস্তুচ্যুত হয়ে পাকিস্তানে আশ্রয় নেয়া শরণার্থীদের জন্য স্থানীয় আইনসভায় ১২টি আসন সংরক্ষিত রাখা হয়। লক্ষ্য ছিল কাশ্মীর বিরোধের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তারা যেন এই অঞ্চলে শাসন ব্যবস্থায় নিজেদের মতামত দিতে পারেন।
কিন্তু বর্তমানে এই নিয়মই স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। আন্দোলনকারীদের জোট জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি বলছে, এই সংরক্ষিত আসনগুলোর ভোটার ও প্রার্থীরা মূলত পাকিস্তান শাসিত কাশ্মীরের সীমানার বাইরে বসবাস করেন। ফলে আইনসভার মোট আসনের প্রায় 25% আসন এমন লোকদের হাতে চলে যাচ্ছে যারা এই অঞ্চলের প্রকৃত বাসিন্দা নন। আন্দোলনকারীদের এই দাবিকে সম্পূর্ণ নাকচ করে দিয়েছে স্থানীয় প্রশাসন ও পাকিস্তানের সর্বোচ্চ আদালত। আদালত জানিয়েছে, এই আসনগুলো সাংবিধানিকভাবে সুরক্ষিত এবং জনগণের চাপের মুখে তা বদলানো সম্ভব নয়। সরকার আন্দোলনকারীদের ৩৮টি দাবির মধ্যে ৩৭টি মেনে নিলেও এই আসন বাতিলের মূল দাবিটি মানতে অস্বীকৃতি জানায়। উল্টো গত ৫ জুন সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আন্দোলনকারী সংগঠনটিকেই নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং নেতাদের গ্রেফতারে পুরস্কারও ঘোষণা করা হয়। সরকারের এই দমনপীড়নে ক্ষোভের আগুন আরও ছড়িয়ে পড়ে। রয়্যাল কোর্ট ও কোটলি শহরে নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের মুখোমুখি সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্টারনেট বন্ধ, গণগ্রেপ্তার এবং টিয়ারশেল নিক্ষেপ করা হলে পরিস্থিতি আরও জটিল রূপ নেয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিনের পুঞ্জীভূত রাজনৈতিক অসন্তোষ এবং নিজেদের অধিকার হারানোর আশঙ্কায় এই শান্ত অঞ্চলটিকে রণক্ষেত্রে পরিণত করেছে। কাজী শাহরিন, স্টার নিউজ। স্পেন সফরে গিয়ে বিড়ম্বনায় পড়লেন পোপ লিও। রোমে ফেরার সময় বিমানবন্দরে তিনি ঠিকই পৌঁছান, কিন্তু তাকে বহনকারী বিমানটিতে দেখা দেয় ত্রুটি। অবশেষে স্পেনের রাজার বিমানে করে তাকে ফিরতে হয়েছে রোমে। টেনে নিয়ে যাওয়া হচ্ছে ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ লিওকে বহনকারী বিমান। স্পেন সফর শেষে ইতালির রোমে ফিরতে রওনা হয়েছিলেন পোপ, কিন্তু শুক্রবার ক্যানারি দ্বীপপুঞ্জের সান্তা ক্রুজ দে তেনেরিফে বিমানবন্দরে অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হন পোপ। পোপকে বহন করার জন্য নির্ধারিত আইবেরিয়া এয়ারলাইন্সের বিমানটিতে দেখা দেয় যান্ত্রিক ত্রুটি। এতে বিড়ম্বনা এড়াতে এগিয়ে আসেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপে, প্রস্তাব দেন তার নিজের রাজকীয় বিমানটিতে চড়ে রোমে পৌঁছার। রাজা ও পোপ কথা বলেন ত্রুটি দেখা দেয়া বিমানের পাইলটের সাথে। এরপর পরিস্থিতি পর্যবেক্ষণের পর তারা নেমে আসেন বিমান থেকে। রাজার দেয়া প্রস্তাব গ্রহণ করেন পোপ। এরপর রাজকীয় বিমানেই রোমের উদ্দেশ্যে যাত্রা করেন পোপ লিও। বিদায়ের সময় বিমানবন্দরে স্পেন ও ভ্যাটিকানের পতাকা উড়তে দেখা যায়। উপস্থিত ছিল অনার গার্ডও। এক সপ্তাহের স্পেন সফরে মাদ্রিদ, বার্সেলোনা এবং ক্যানারি দ্বীপপুঞ্জ সফর করেন পোপ। সফর শেষে এই অপ্রত্যাশিত ব্যবস্থা দুই নেতার ঘনিষ্ঠ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কেরই একটি প্রতীকী দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। নূর মোহাম্মদ, স্টার নিউজ। এই ছিল আজকে স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।